ঈদের ছুটি বাড়ল। সিলেট ও রাজশাহী সিটির ভোট গ্রহণ শেষ হল। ঢাকা থেকে অপহরণ করে গজারিয়া খুনের দায়ে ৮ জনের যাবজ্জীবন। পশ্চিম তীরে গুলিতে ৪ ইসরায়েলি নিহত, প্রতিশোধ বলছে হামাস। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটল আইসিসি, খেলোয়াড়দের জরিমানা। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মোহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ঈদের ছুটি বাড়ল। পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে ৪ দিন করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র ক্রাইম নিউজ অনলাইনকে জানিয়েছে। এর আগে গত ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন। চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল। এবার ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ এর আগে ১৩ জুন। আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। এছাড়া ঈদ সামনে রেখে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে ঈদে একদিন ছুটি বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অবশ্য তিনি বলেছিলেন, এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এখন মন্ত্রিসভা ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিল ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে ৫ দিন। ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিলেট ও রাজশাহী সিটির ভোট গ্রহণ শেষ হল। সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোট কেন্দ্রে ভোটাররা আছেন তাদের ভোট নেওয়া হবে। ২ সিটিতেই ২টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। তবে ভোটার উপস্থিতি তেমন বেশি ছিল না। সিলেটে ৫ ঘণ্টা পর ভোট পড়েছে ২০%। রাজশাহীতে কয়েকটি কেন্দ্র ঘুরে ক্রাইম নিউজ অনলাইন প্রতিনিধিরা দেখেছেন, সেখানে ২৬ থেকে ৩৩% ভোট পড়েছে। ২ সিটিতেই আজ ভোট গ্রহণ হয়েছে ইভিএমে। কিছু কিছু কেন্দ্রে ছিল যান্ত্রিক ত্রুটি। এতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে ভোট দিতে। তা নিয়ে কোনো ভোটার ক্ষোভও প্রকাশ করেছেন। রাজশাহীর ২ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুপুরে নগরের ভেরিপাড়ার মোড়ে একটি ভোট কেন্দ্রের সামনে ৫ মিনিটের জন্য রণক্ষেত্রের সৃষ্টি হয়। ২ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের চেয়ার ভাঙচুর করা হয়। অবশ্য অল্পক্ষণের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর প্রায় ১ ঘণ্টা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। ভোটাররা ভয়ে পালিয়ে যান। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন নিজের ভোট দেন নগরের স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে। ২ মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। ভোটার কম থাকা প্রসঙ্গে AHM খায়রুজ্জামান লিটন বলেন, এক এক এলাকার মানুষের অভ্যাস এক এক রকম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও ভোটার বাড়বে। নির্বাচনে অন্তত ৬০% ভোট পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। ঢাকা থেকে অপহরণ করে গজারিয়া খুনের দায়ে ৮ জনের যাবজ্জীবন। ৫ বছর আগে রাজধানীর মিরপুর থেকে সোহেল প্রধানকে অপহরণের পর মুন্সিগঞ্জে নিয়ে খুন করার দায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন আরও ১২ আসামি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মেহম্মদ মাসুদ করিম আজ বুধবার এ রায় দেন। ক্রাইম নিউজ অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন কামাল মোল্লা, জামাল মোল্লা, বিল্লাল মোল্লা, হারুন মোল্লা,
মহসিন মোল্লা, পলাতক আমির হোসেন, পলাতক জাকির হোসেন এবং পলাতক জাবেদ হোসেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। খালাস পাওয়া আসামিরা হলেন মেহম্মদ ফারুক, রুবেল, জাকির হোসেন, ইমাম হোসেন, মোশাররফ হোসেন, বিল্লাল খান, আনিসুর রহমান, আলী আকবর, নুরুজ্জামান, ওয়ায়েছ কুরুনি, রানা মোল্লা ও আব্দুল গাফফার। মামলার কাগজপত্রের তথ্য বলছে, পূর্বশত্রুতার জেরে 2017 সালের 5 মে মুন্সিগঞ্জের গজারিয়া সোহেল প্রধান নামের এক ব্যক্তিকে রাজধানীর মিরপুর থেকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে মুন্সিগঞ্জের গজারিয়া টেংরাচরের ভুট্টাক্ষেতে লোহার হাতুড়ি, রড দিয়ে তাকে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে সোহেলের স্বজনেরা হাসপাতালে আসার পর পুরো ঘটনা মা ও স্বজনদের কাছে বলেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেলের মা সুফিয়া বেগম বাদী হয়ে গজারিয়া থানায় খুনের মামলা করেন। মামলাটি তদন্ত করে প্রথমে 2017 সালের 23 সেপ্টেম্বর 25 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয় 28 জনকে। আদালত 2022 সালের 28 আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে 19 জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। পশ্চিম তীরে গুলিতে 4 ইসরায়েলি নিহত, প্রতিশোধ বলছে হামাস। অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে 4 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিম তীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বন্দুকধারীদের 2 জন তাদের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে হামাস। এই হামলাকে তারা বীরোচিত জবাব হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীদের একজন ঘটনাস্থলে এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছেন, আর অন্যজন ঘটনাস্থল থেকে পালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর দিন এই হামলার ঘটনা ঘটল। গত সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে 6 ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন 90 জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে 7 ইসরায়েলি সেনা রয়েছে। গতকালের হামলায় আহত 28 বছর বয়সী মোরেল নিকার হাসপাতালে ভর্তি আছেন। এলি এলাকার নিরাপত্তা বাহিনীর এই সদস্য বলেন, গ্যাস স্টেশনে পৌঁছানো মাত্রই আমি ওই হামলাকারীকে দেখতে পেলাম। আমি দেখলাম ওই ব্যক্তি একটি গাড়ির দিকে যাচ্ছেন। এরপর ওই গাড়ির ভেতর বসে থাকা এক ব্যক্তিকে তিনি গুলি করেন। আমি তাকে বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি করলাম, তিনিও আমাকে লক্ষ্য করে গুলি করলেন। তিনি না থামা পর্যন্ত আমি গুলি চালিয়ে গেলাম। এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নিবস বলেন, পশ্চিম তীরে গত 48 ঘণ্টায় সাধারণ বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনায় তারা উদ্বিগ্ন। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান জোরদার হওয়ার কারণে গত 15 মাসে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তি সংলাপ 2014 সাল ভেস্তে যায়। এরপর এটি পুনরায় শুরুর কোনো উদ্যোগ নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটল আইসিসি খেলোয়াড়দের জরিমানা। জয়ের আনন্দের মধ্যেই শাস্তি আর জরিমানার খবর শুনতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে। একই খবর শুনতে হয়েছে এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট হেরে হতাশায় ডুবে যাওয়া ইংল্যান্ডকেও। স্লো ওভার রেটের জন্য 2 দলকেই শাস্তি দিয়েছে আইসিসি। দলীয় শাস্তির সঙ্গে 2 দলের খেলোয়াড়দের জরিমানাও করা হয়েছে।
শাস্তি হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 পয়েন্ট করে কেটে নিয়েছে আইসিসি। আর দুই দলের খেলোয়াড়দেরই ম্যাচ ফির 40% জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে দুই দলই 2টি করে ওভার কম বোলিং করেছে। এ কারণে দুই দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ইংল্যান্ডের বেন স্টোকস বিষয়টি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 2 পয়েন্ট কেটে নেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন 10 হল, আর ইংল্যান্ডের পয়েন্ট এখন -2, যার মানে কোনো পয়েন্ট না পেয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপের 7টি দল তাদের ওপরে আছে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভারের জন্য খেলোয়াড়দের 20% ম্যাচ ফি জরিমানা করা হয়। 2 ওভারের জন্য কেটে নেওয়া হয়েছে প্রত্যেকের 40% ম্যাচ ফি। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভারের জন্য দলগুলোর 1টি করে পয়েন্ট কাটা হয়। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।